প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ উত্তাল। সেখানকার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে যে কোটা সিস্টেম চলে আসছে, সেই কোটা সিস্টেমের বিরুদ্ধে তারা দীর্ঘদিন থেকে লড়াই করেছিল। 2018 সালে কোটা সিস্টেম বন্ধ হয়ে যায়, কিন্তু জুন মাসের 5 তারিখে হাইকোর্ট একটা অধ্যাদেশ দিয়ে কোটা সিস্টেমটাকে আবার চালু করে এবং 56% এই কোটা সিস্টেমের মধ্যে সরকারি চাকরি চলে আসে। আর এটা নিয়েই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ এবং সেই উত্তাল পরিবেশে ছাত্রছাত্রীদের উপর গুলি চালানো হয়। এ পর্যন্ত শোনা খবর যে 150 জনের ওপরে মৃত্যু হয়েছে। এরকম অবস্থাতে গত শুক্রবারে সুপ্রিম কোর্ট একটা অধ্যাদেশ দিয়ে এই কোটা সিস্টেমটাকে সংস্কার করেছে এবং সেটাকে 7%-এ নামিয়ে এনেছে। অর্থাৎ 93% চাকরি রাখা হয়েছে একেবারে মেধার ভিত্তিতে। এই অশান্ত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে কথা বলতে এসেছেন দুজন তথ্যচিত্র নির্মাতা, আমার বন্ধু সৌমিত্র দস্তিদার, এবং সুমিতদাকে আপনারা চেনেন, ভয়েস অফ বহুজন এবং জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের একজন পিলার। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে এই দুজনকেই স্বাগত জানাচ্ছি। সৌমিত্র দস্তিদারকে প্রশ্ন করতে চাই, এই ছাত্রছাত্রীদের উপরে গুলি চলল, একেবারে কয়েকদিন আগে দেখলাম ক্যাম্পাস থেকে তারা চলে আসছে, কিন্তু বলে যাচ্ছে যে আমরা বাড়িতে যাব না, আমাদের ভাইয়েদের যে মৃতদেহ সেই মৃতদেহ ছেড়ে আমরা বাড়ি ফিরে যাব না। তাদের মধ্যে এই ভয়ঙ্কর একটা জ্বালা কাজ করছে। কিন্তু বাংলাদেশের এই আন্দোলনের সঙ্গে অন্য আরও অনেকগুলো প্রেক্ষাপট যুক্ত হয়ে পড়েছে। যেমন শুধু ছাত্রছাত্রী মরেনি, মরেছে কিছু সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে যে এর মধ্যে অন্য কোনো ইনভলভমেন্ট আছে, এটা কি রাজনৈতিক অন্য কোনো খেলা? সৌমিত্র দস্তিদার। না, দেখুন, প্রথমেই যেটা আমার একটু সংশোধনী দেওয়া দরকার, আপনি বোধহয় যেটা বলছেন যে কোটা বিরোধী আন্দোলন নয়, এটা ছিল কোটা সংস্কারের আন্দোলন। সংস্কার, হ্যাঁ, যে নারীদের যে কোটা, কি ধরুন ওই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য যে কোটা, সেটা কিন্তু কোনো ছাত্রই কিন্তু বলেনি ওগুলো উঠিয়ে দিতে হবে। ক্যাম্পাস থেকে বলেছে যে সব কোটা শেষ করে দাও। সেটা একটা বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে অনেক সময় হয়তো কেউ কেউ বলেছে, কিন্তু যে লিখিত যে জায়গাগুলো তৈরি করা হয়েছিল সেটা কোথাওই বলা হয়নি যে আপনি সব কোটা তুলে দিন আর কি। বরং এখনও এই আজকেও আমার সঙ্গে পাহাড়ের পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কথা হচ্ছিল এখানে আসতে আসতেই, যে তারা তো এখনও আন্দোলনে আছে, তারা তো যে মূলধারার যে ছাত্ররা যে আন্দোলন করছে তারাও তো আছে। সুতরাং এটা কোটা, এটা একটা ভুল বার্তা যেতে পারে। এবং আমাদের ক্ষেত্রে যেমন অনেকেই, বিশেষ করে মনোবাদী ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলগুলো এই সুযোগে তারা কোটা তুলে দেওয়া হোক, কোটা তুলে দেওয়া হোক বলে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আর কি। কিন্তু দুটো জায়গা কিন্তু আলাদা, এটা পরিষ্কার করে নেওয়া ভালো। ওখানে প্রশ্ন উঠেছে যে বছরের পর বছর এই মুক্তিযোদ্ধার নাতিপুতিরাও তারা কোটা পাবে, এইটা তাও কিন্তু পুরো উঠিয়ে দেওয়ার প্রশ্নটা আসেনি। এসেছিল অনেকটা কমিয়ে দেওয়া যায় কিনা বিবেচনার জন্যে তারা আর্জি জানিয়েছিল আর কি। এবং সেইটাকে তো উত্তর দেওয়া হয়েছিল যে কারা পাবে, রাজাকারের সন্তানরা কি তা পাবে। এটাতে অনেক জায়গায় অনেককেই আহত করেছে। আহত করার অনেক কারণ আছে। একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম একটি উক্তি, এটা না হলেই বাঞ্ছনীয় হলো, কারণ উনি তো আমাদের অনেকেই সবার কাছেই একটা যথেষ্ট তার একটা ভাবমূর্তি ছিল বা এখনও হয়তো আছে, এবং উনি বঙ্গবন্ধুর কন্যা, ফলে হয়তো গোটা এশিয়াতে, গোটা পৃথিবীর অন্যান্য জায়গাতেও তার প্রতি একটা ধারণা আছে। আমি কিন্তু ধারণা শব্দটা বলছি, উনি বোধহয় ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রের স্বার্থেই কাজ করতে ভালোবাসেন। কিন্তু আমার যেটা মনে হয়
সেটা হচ্ছে যে ওনার এই যে গভর্নেন্সের যে ব্যর্থতা, নানান দিক দিয়ে ব্যর্থতা। ধরুন বাংলাদেশকে যদি কেউ দেখেন এখন, বাংলাদেশের এই ক্ষোভটা, এই আপনি একটা নির্দিষ্ট দিন বলছেন জুন মাস বা জুলাই মাসের যে হ্যাঁ, বা এই যে 24-25 যে এই যে সময়টা, যে এত এত লোক মারা গেল এবং মৃতের সংখ্যা নিয়ে হয়তো কিছু হয় না, কিন্তু মৃতের সংখ্যা ইতিমধ্যে ওখানকার প্রথম শ্রেণীর যে কাগজগুলোতেও কিন্তু লেখালেখি হচ্ছে। ওখানকার বেশ কিছু জার্নালিস্ট তারা কিন্তু ওই লাশ এবং মর্গের যে পরিত্যক্ত যারা পরিচয়হীন যে লাশ, তা সেখানেও কিন্তু গোনাগুনতিতে দেখা যাচ্ছে 500 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। হ্যাঁ, এটা ওর প্রথম আপনি খোঁজ করলেই পাবেন যে ওখানকার বেশ কিছু দৈনিক এটা লেখা হচ্ছে আর কি। এখন এটা 500 কি 150 এটাও না, কিন্তু এই যে নির্মম যে একটা হিংস্রতা ছাত্রদের ক্ষেত্রে নামিয়ে আনা হয়েছিল, সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। কিন্তু আর একটা জিনিস যেটা আপনাকে বলা দরকার আছে, যেটা আমি এক্ষুনি বলতে বলতে অন্য জায়গায় গেলাম, সেটা হচ্ছে যে এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যদি ঘটনাটা না ঘটতো, এই ঘটনাটা ঘটতই। এই যে সুবিদ্যার সুবিদ্যার বোধহয় মনে থাকবে যে আমরা যখন কলেজে, সুবিদ্যার আমাদের একটু সিনিয়র, তো এখন অশোক রুদ্রের একটা অসম্ভব একটা লেখা ছিল যে আমরা আগ্নেয়গিরির শিখরে পিকনিক করতে বসেছি। হ্যাঁ, যে কোনো দিন অগ্নুৎপাত হলে সমস্ত শখের যে আমাদের যে পিকনিক, সেটা তছনছ হয়ে যাবে। আসলে এই যে স্থিতাবস্থা, দিনের পর দিন ধরুন অচল অবস্থা, পুকুর চুরি, দুর্নীতিতে আমাদের যে কোনো রাজ্যের যে কোনো লোক সেখানে লজ্জা পাবে আর কি। কোটি কোটি টাকা, কারুর হয়তো লন্ডনে একাধিক বাড়ি, কারুর হয়তো 400 কোটি সম্পত্তি নিয়ে এসে গায়ে, 100, 200, 300 কোটি ছাড়া কেউ কথা বলে না আর কি। হ্যাঁ, আমি একটা জায়গায় লিখেওছি যে ধরুন আমাকে একজন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুঃখ করেছিলেন, বলে আমরা মাছ কিনবো কি, আমরা বাজারে গেলে মাছওয়ালারা স্যার করে আমাদের সরিয়ে দিয়ে যাদের ডাকে, ভালো করে তাকিয়ে দেখি তারা হচ্ছে অধস্তন কনস্টেবল কি তার চেয়েও অধস্তন পুলিশ কর্মী। এমন কোনো আধিকারিক খুব কম পাবেন যে সততার সঙ্গে তার মূল্যবোধ নিয়ে সে চাকরি করে যাচ্ছে আর কি। হ্যাঁ, বাংলাদেশের পুলিশকে নিয়ে তো ঠাট্টাই হয় যে দে পয়সা দিতে না বললে ঠিক আছে বাবা, অন্তত পিঠটা তো ছুলকে দিয়ে যা। তো এই যে এটার তো গভর্নেন্সের ব্যর্থতা। দ্বিতীয় যেটা দেখুন, এটা খুব নিরপেক্ষভাবে আপনি যদি জিজ্ঞেস করেন যে গত বেশ কয়েক বছর ধরে ওখানে কিন্তু নির্বাচন হয় না, একেবারেই না না না, ওটা নির্বাচন, এগুলো ফার্স। এটা এখন আপনি বলবেন না গণতন্ত্রের স্বার্থে এটা বলা নয়, অমুক নয়। এখন দেখুন, আমি এত বছর মিডিয়াতে আছি, এত দিন হয়ে গেছে, বাংলাদেশে যাচ্ছি, তাও আমি তো শুধু এমনি যাচ্ছি না, আমি তো যাচ্ছি মূলত গবেষণার জন্যে। আমার মূল বিষয় হচ্ছে মৌলানা ভাসানী, এবং তার পরবর্তীকালে মৌলানা ভাসানী কাজ করতে করতে খুব স্বাভাবিকভাবে অনেক বিষয়, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর মুক্তিযুদ্ধের যে মানে প্রেক্ষিত তৈরি করা, পটভূমিকা তৈরি হওয়া, ছাত্র আন্দোলন, তো এইগুলো, এবং মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের রূপান্তর, এবং এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে মৌলানা ভাসানীর শ্রেণীমিত্র কারা ছিল, অবশ্যই গরিব হিন্দু এবং গরিব মুসলমানরা। হ্যাঁ, মৎস্যজীবী বলুন, আপনি কুমোর, কামার, জেলে, তাঁতি, সুইপার, যাদের আপনারা বা আমরা সবাই দলিত জনগোষ্ঠী বলছি আর কি, তো এরা তো মৌলানার অনুগামী ছিলেন। ফলে এই গবেষণা করতে গিয়ে আমি কিন্তু এদের সান্নিধ্য এসেছি। ফলে আমি শাসকদের যে শাসন দেখেছি, সেইটা আমার কাছে খুব স্পষ্ট যে কোনো দিন এটা ঘটতই, একটা নির্দিষ্ট দিনে ঘটেছে, এবং একটা বিস্ফোরণ ঘটে গেছে, আবেগের বিস্ফোরণ। এই আপনি বলছেন যে এই আবেগের বিস্ফোরণটা ঘটে গেছে, এটার পেছনে কি কোনো রাজনৈতিক দল থাকতে পারে? এবং এটা খুব অদ্ভুত সরলীকরণ ইদানিং শোনাও যাচ্ছে। ও দেশের অনেক কর্তারাই বলছেন যে বিরোধীরা তার ক্ষমতা দখল করছিল। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রে আছে যে সরকারের যদি কোনো ভুল ত্রুটি তারা সামনে পায়, তাহলে সেই বিরোধীরা সেখানে আন্দোলন করবে না, ইস্যু করবে? হ্যাঁ, এটা তো খুব অদ্ভুত কথা, অদ্ভুত যুক্তি। এটা যদি উল্টো হতো, ধরুন বিএনপি আজকে ক্ষমতায় থাকতো, তারা এমন কিন্তু কাণ্ড ঘটলো, হিউম্যান রাইটস ভায়োলেশনের মতো কাণ্ড ঘটে গেল, রাস্তায় ট্যাঙ্ক লাগালো, তো মাননীয় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বিদ্রোহ করতেন না? তো এইটার কোনো মানে হয় না। এবার আপনি বলছেন যে মুক্তিযুদ্ধ, এখন মুক্তিযুদ্ধ নিয়ে না মানুষ ক্লান্ত হয়ে পড়ছে, এই কারণে ক্লান্ত হয়ে পড়ছে, কেউ মুক্তিযুদ্ধর বিরোধী নয়,
একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ, কিন্তু বিরোধিতা কোন জায়গাটা? এটাও দীর্ঘদিন একটা প্র্যাকটিস যে আওয়ামী লীগই সব করেছে, আর পৃথিবীতে কেউ কখনো অন্যান্য লোকও করেনি। আওয়ামী লীগ ভারতের সহায়তায় একটা দেশকে মুক্ত করেছে, সর্বৈব মিথ্যে কথা। এটার জন্যে যে কোনো, আপনিও আমাদের বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, কিন্তু আপনারা যে কেউ খোঁজাখুঁজি করলেই দেখবেন ওইটা ছিল একাত্তরের যে গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু ছিল হচ্ছে জনযুদ্ধ, পিপলস ওয়ার। তার কারণ হচ্ছে ওখানে এমন কোনো মানুষ ছিল না, রাজাকার বা এই যাদের কথা এখন শোনা যাচ্ছে বা পাকিস্তান অনুগামী যারা ছিল তারা বাদ দিয়ে এমন কোনো সাধারণ মানুষ ছিল না। আপনি জেলেদের বলুন, তারা যুদ্ধ করেছে, সুইপাররা যুদ্ধ করেছে, আপনার প্রান্তিক কৃষকরা, ক্ষেত মজুররা যুদ্ধ করেছে, এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তি ছিল বামপন্থী, হ্যাঁ, বামপন্থীরা কিন্তু একাধিক ঘাঁটি করেছিল, 26টা ঘাঁটি। তার মধ্যে ধরুন ওই যে ঢাকার অদূরে নরসিংদী, শিবপুরে তাদের যে ঘাঁটি ছিল, সেখানে কোনোদিনই কিন্তু পাকিস্তান আর্মি সেভাবে ঢুকতেই পারেনি। সেখানে কিন্তু অন্যরা আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। এখন এই যে বহুমাত্রিক যুদ্ধটাকে শুধু একমাত্রিক করে দেওয়ার একটা চেষ্টা, সেটাতেও কিন্তু দীর্ঘদিন মানুষের ক্ষোভ থেকে গেছে। শুধু আমি মুক্তিযুদ্ধ করেছি শুধু অনেক, আমি কালকে আমাদের এক বন্ধু বার্লিনে থাকে এখন, সে ইরশাদ বিরোধী যুদ্ধ করেছে। সে যখন মায়ের গর্ভে, মায়ের পেটে, তখন সেই মা রাইফেল নিয়ে যুদ্ধ করেছে। এরা কিন্তু কেউ মুক্তিযুদ্ধর স্বীকৃতি পায়নি। আমাদের ধরুন তালা বলে একটা জায়গা আছে সাতক্ষীরার কাছে, সেখানে প্রদীপ মজুমদার, এখন তিনি এখানে চলে এসেছেন, তিনি বললেন যে মানে আমাদের তো কোনো স্বীকৃতিই কখনো দেয়নি, তো ভাতা বা বৃত্তির তো কোনো প্রশ্নই ওঠে না আর কি। ফলে এই যে ভুয়ো মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে বিভিন্ন সময় কাগজ, ছাত্রছাত্রীরা দাবি করছে যে এই মুক্তিযুদ্ধ কোটাটা অধিকাংশই আওয়ামী লীগের, একদমই তাই। এটা নিয়ে শুন, আর যারই সন্দেহ থাকুক, আমার কোথাও কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ বলুন, আওয়ামী লীগের শুন আরও অনেক প্রশ্ন এসে যাচ্ছে। এই যে মুক্তিযুদ্ধের যে মহিমা কীর্তন করা হচ্ছে, এটা তো সবার মিলে তারা মুক্তিযুদ্ধটা এনেছে, কিন্তু কেউ পেয়েছে আর কেউ পায়নি। আর যারা মুক্তিযুদ্ধ হয়ে এখন দাবি করছেন, তারা, যেটা আপনি বললেন এক্ষুনি, ছাত্রছাত্রীরা সঠিক বলেছে যে তারা অধিকাংশই ভুয়ো, এবং অনেক প্রমাণ আছে। শোনেন, এই প্রমাণটা করা খুব একটা কঠিন কাজই নয়। ফলে আচ্ছা, দ্বিতীয়ত অনেকগুলো দিক আছে। যেমন এই যে মুক্তি বাহিনী ছিল এবং মুজিব বাহিনী ছিল, এবং স্বাধীনতার পর বাংলাদেশ হওয়ার পর রক্ষী বাহিনী তৈরি করা হলো। আর এই রক্ষী বাহিনী বা মুজিব বাহিনীর ভূমিকাটা কী ছিল? মুজিব বাহিনীর সঙ্গে তো ছাত্রছাত্রীদের কোনো দ্বন্দ্ব না। সেটা তো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদেরই তো দ্বন্দ্ব ছিল। আপনি ভারত সরকারের সাহায্যের কথা বলেন, আমার কাছে সে দলিল দস্তাবেজ আছে যেখানে জগজিৎ সিং অরোরা কিন্তু শেখ সাহেবকে রিকোয়েস্ট করেছিল যে আপনি এই মুজিব বাহিনীটাকে বন্ধ করে দিন। ফলে এইখানে তো অনেকের সাথে অনেকের দ্বন্দ্ব ছিল। শ্রীমতী গান্ধীও কতটা জানতেন স্পষ্ট, এটা নিয়েও এখন অনেক চর্চা করার বিষয়, গবেষণা করার বিষয় উঠে এসেছে। তো ফলে এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। মুক্তিযোদ্ধা বিরোধী বা মুক্তিযুদ্ধর বিরোধী এই কথাটা হচ্ছে তৈরি করা একটা নির্মাণ। যেমন নির্মাণ হচ্ছেন আওয়ামী লীগই হচ্ছে সব করেছে, আর কারোর কোনো ত্যাগ নেই, আর কারোর কোনো অবদান নেই। এইটা খুব বাজে একটা দিক যে একজন বা একটি দলকে মহিমান্বিত করার জন্যে অন্যকে ছোট করা। এই অ্যাটিটিউডটা, যে মানুষটার বললাম আপনাকে মায়ের পেটে থাকা অবস্থা মা যুদ্ধ করেছে, সে এখন বড় হয়েছে, নাম করেছে, তো সে কেন এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের মেনে নেবে? আপনি আমায় বলুন তো। আমি একটু সুমিতদার কাছে আসি। সুমিতদা, আমরা শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান দেখেছি। সৌমিত্র যেটা বললেন যে ৭১-এর সেটা ছিল একটা গণ অভ্যুত্থান, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় বাংলাদেশের আবেগে জারিত হয়ে সেই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছিলেন। শোষকদের বিরুদ্ধে ছিল তাদের আন্দোলন। এখানে শ্রীলঙ্কায় আমরা দেখলাম যে সরকার, করাপ্টেড সরকার এবং মাল্টিন্যাশনাল কোম্পানিদের বিরুদ্ধে একেবারে সর্বস্তরে মানুষের একটা গণ অভ্যুত্থান ঘটল শ্রীলঙ্কাতে। কিন্তু শুধুমাত্র
কোটা সংস্কারের আন্দোলনে সৌমিত্র যেটা বলল যে বিক্ষোভ চারিদিকে ছিল, সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষমতাসীন যে দল তার বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের একটা আক্রোশ রয়েছে। কিন্তু সেটা শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল কেন? ঠিক এটা কোটা সংস্কারের যে আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়। ব্যাপারটা হচ্ছে যে কোটাটা একটা সামনে কোনো একটা ইস্যু আসে, যে কোনো গণ আন্দোলনে একটা কোনো ছোটোখাটো ইস্যু নিয়েই সেটা ফেটে পড়ে, তার পেছনে একটা বড় কারণ থাকে। শ্রীলঙ্কায় কী ছিল, আপনি যেটা বললেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা কর্পোরেটসের, বিশ্ব পুঁজিবাদীদের, তার মানুষ সেখানকার অর্থনীতি এবং পুরো সেইখানকার সংস্কৃতি সমস্ত কিছুর উপরে দখল নিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ কি ভেবেচিন্তে যে এই কর্পোরেট পুঁজির বিরুদ্ধে লড়াই শুরু করেছিল? ঠিক তা নয়। তারা অ্যাফেক্টেড হয়েছিল কেন? শ্রীলঙ্কায় ব্যাপক বেকারি, প্রচণ্ড রকমের মুদ্রাস্ফীতি, এবং তার ফলে লোকে জিনিসপত্র কিনতে পারছিল না, দুধ কিনতে পারছিল না। এই যে অর্থনীতি, এই অর্থনীতিটা তৈরি হয়েছে কর্পোরেট লুটের ফলেই। কিন্তু সাধারণ মানুষ সেটা দৈনন্দিন বাজার থেকে তার নিজের শিশুর যখন দুধ কিনতে পারছে না, খেতে পারছে না, তখন সে রাগে ফেটে পড়েছে। শ্রীলঙ্কার আন্দোলনটা ঠিক সেইভাবেই যেভাবে হয়েছে এখানেও সেই আন্দোলনটা হয়েছে। বাংলাদেশের যদি আজকে অর্থনীতির দিকে তাকান, দেখতে দেবেন কর্পোরেট লুটেরা সে বাংলাদেশকে লুট করে খাচ্ছে, এবং সেখানে মদত দিচ্ছে একেবারেই হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মেট্রো রেলওয়ে, পদ্মা সেতু ইত্যাদির মাধ্যমে এরাই করছে। এবং বাংলাদেশে বেকারি ভয়াবহ, ভারতবর্ষের চেয়েও ভয়ানক অবস্থা। এই অবস্থার মধ্যে থেকে এবং জিনিসপত্রের দামও আকাশচুম্বী, এই অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে মানুষ একটা ইস্যুকে সামনে পেয়ে ফেটে পড়েছে। অনেক দিন থেকেই এই অর্থনীতিটা চালু হয়েছে, যার ফলে 2018, আজ থেকে 6 বছর আগে এই আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা সংস্কারের আন্দোলন। এখন কোটা বিরোধী নয়, যেটা সৌমিত্র প্রথমেই বলেছে, এটা কোটা সংস্কারের আন্দোলন। এবং সেখানকার এই আন্দোলন যারা পরিচালনা করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু আজ পর্যন্ত এখনও এই যে বাকি যে কোটা সিস্টেম ছিল, মেয়েদের জন্য 10% ছিল, এখানে মুক্তিযোদ্ধাদের ওপরে 30%, এবং এইটাকে তারা চ্যালেঞ্জ করেছে। একটা ব্যাপক অন্যায়, তার উপরে নির্বাচন হয় না, গণতন্ত্র নেই, যেটা ঠিক শ্রীলঙ্কাতেও সেই জিনিসটা ছিল। কিন্তু ধরুন আপনি এই কোটার ব্যাপারটা 18 সালে আন্দোলন শুরু হওয়ার পরে সমস্ত কোটাটা, যেখানে 10% মেয়েদের নামে, পিছিয়ে পড়া অংশের নামে, সমস্ত কোটাটাই হাসিনাই উঠিয়ে দিয়েছিল একদম। আর এখন তারপরে হাইকোর্ট সেটাকে ফেরত দিল। হাইকোর্টও হাসিনার হাতের পুতুল, এবং তারপরে এর বিরুদ্ধে যখন আন্দোলন আরও বড় আকার নিল এবং হাসিনা তাকে পরে নির্মম অত্যাচার নামিয়ে আনলো, বহু মানুষ হতাহত হলো, সাজোয়া গাড়ি রাস্তায় ঘুরে বেড়ালো, হেলিকপ্টার থেকে গুলি চালানো হলো। এই সমস্ত যখন ঘটনা হচ্ছে সারা বিশ্বে, আজ বাংলাদেশের কথা সবাই বলছে, ঠিক যেভাবে প্যালেস্টাইনের ঘটনার কথা বলছে লোকে, সেইভাবেই প্রতিবাদে করে আসছে। এবং সেই ফলে আবার সুপ্রিম কোর্টও বাংলাদেশে হাসিনা সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেভাবে আমাদের দেশে মোদির সময় সব কিছুই আরএসএসের কন্ট্রোলের মধ্যে ছিল, ঠিক সেইভাবেই সুপ্রিম কোর্টও তাই। সুপ্রিম কোর্টের মাধ্যমে আবার একটা রায় দেওয়া হলো, সেই রায়ে মধ্যে 93% জেনারেল ক্যাটাগরি হয়ে গেল, অনলি কোটাটা থাকলো 7%-এর জন্য। এটা আমাদের একটা ধারণা যে সরকার বোধহয় তৈরি ছিল যে এই কোটা সিস্টেমটাকে তুলে দেওয়া হবে। একদমই তাই। সুতরাং আপনি যদি বলেন যে আন্দোলনকারীরা আজকে নারীদের উপরে কোটা বা হ্যাঁ, কোটাটা তুলে দেওয়া না,
তারা কিন্তু ব্যাকডোর দিয়ে অন্য কোটাগুলোকে সরিয়ে দিয়ে সেই ওই মুক্তিযোদ্ধাদের কোটাটা কিন্তু রাখলো, বলবৎ করলো রাখলো। এবং সুতরাং আমরা যদি দেখি যে নারীদের ওপর নারীদের জন্য যে কোটা ছিল, বা পিছিয়ে পড়া অংশের জন্য যে কোটা ছিল, বা পার্বত্য অঞ্চলের মানুষদের জন্য যাদেরকে নৃগোষ্ঠী বলা হচ্ছে, সেই সমস্ত মানুষের ওপরে যে কোটাটা ছিল, সেগুলো সব আসলে ছাত্ররা আন্দোলন করেনি সেগুলোর বিরুদ্ধে, আসলে সেগুলো উঠিয়ে দিল সবই হচ্ছে হাসিনা। এবং এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে এই আন্দোলনকে নানানভাবে বিভক্ত করা, তাকে বিভ্রান্ত করা, সেটারও হাসিনার এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে, সুপ্রিম কোর্টের রায় সেদিনকে একই দিনে বসলো, আগে থেকে কোনো দিয়েছিল না, ডেট ছিল না, ধুম করে এই শুক্রবার বসিয়ে দিল, তারপরে গিয়ে সেখান থেকেই সেদিনই রায় দিয়ে দিল। এটা কি কখনো সম্ভব? যদি এটা তো দাঁড়াচ্ছে যে হাসিনা মনে করছেন এটা তার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছেন, বাংলাদেশ এনে দিয়েছেন, এটা তাদেরই কোনো একটা জায়গার দাঁড়িয়ে। এটা তো সৌমিত্র বলছে, তাই এটা শুধু আমার বলার কিছু নেই। আপনি যদি খোঁজ করেন, আমি তো সবাইকে বলি যে দেখো ভাই, ডোন্ট ট্রাস্ট মি। হ্যাঁ, কারণ আমি মিথ্যে বলতে পারি, আমি অমুক পক্ষের হয়ে বলতে পারি, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে যে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা রাস্তায় হাঁটুন। বাংলাদেশে এমন খুব কম জেলা আছে যেখানে আমি শহরে গ্রামে আমি ঘুরে না বেরিয়েছি। আমি তো প্রথমেই বলছিলাম যে দেখুন, আমি তো আর বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমার কোনো ধারণা ছিল না, তার কোনো কিছুর সঙ্গে ধারণা ছিল না। আমি 7-8 বছর ধরে যখন মৌলানা ভাসানী গবেষণা করতে করতে আমি মুক্তিযুদ্ধের গবেষণা বা অন্যান্য গবেষণা বা তার আগের প্রেক্ষিত এগুলো যখন এলো, যখন 49-এ কোন দিন হচ্ছে আওয়ামী মুসলিম লীগ কীভাবে তৈরি হলো, এবং আজকে যেদিনে আমি আলোচনা করছি এই দিনে কিন্তু পরবর্তীকালে মৌলানা ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার সমস্ত প্রগতিশীল অংশ কিন্তু ন্যাপ তৈরি করেছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি। সেটা ঘটনাচক্রে আজকের এই ঐতিহাসিক দিনে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এবং সেই ন্যাপে কিন্তু মনে রাখবেন, সীমান্ত গান্ধীও কিন্তু ছিলেন, শুধু মৌলানা ভাসানী একা ছিলেন না। তার মানে সীমান্ত গান্ধীর যে পুরো যে লিগাসিটা, গান্ধীর লিগাসি, সবাই কিন্তু সেখানে জয়েন করেছিলেন। ও ফলে এই যে জায়গাটাকে আপনাকে মনে রাখতে হবে, যেটা এক্ষুনি শুনতে হয়তো তুলে দিল আর কি, সেটা হচ্ছে আমার বারবার বলার ইচ্ছে করছে, যেটা করে সেটা হচ্ছে বঙ্গবন্ধু তো শ্রদ্ধার মানুষ, অসাধারণ মানুষ, শুনুন, অসাধারণ সঙ্গত, অসাধারণ বাগ্মী, কিন্তু তিনি এগুলো গুণের অধিকারী বলেও তিনি সমস্ত কিছুর ধারক ও বাহক। তাহলে কি মৌলানা ভাসানী ছেড়ে দিন, তাহলে কি আপনি বলবেন যে তাজউদ্দিনের কোনো ভূমিকা ছিল না? মৌলানা ভাসানীর নাম তো 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে আস্তে আস্তে করে মৌলানা ভাসানীর নামটাই মুছে দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস। এটা কি ইতিহাস? আপনি যদি যতদিন ইতিহাসকে চেপে রাখবেন, ততদিন দেখবেন ঘুরে ফিরে নতুনভাবে কিন্তু ইতিহাসের পুনর্পাঠ কিন্তু মাথাচাড়া দিয়ে এবং সামনে উঠে আসতে বাধ্য। সেটা আজকে হতে পারতো, কালকে হতে পারতো। এই সুপ্রিম কোর্টের এত কথা উঠছে, আমি একটা গল্প আপনাদের বলি। আমি সমাজের সর্বস্তরের সাথে বাংলাদেশে আমার কিন্তু একটা সম্পর্ক আছে, ব্যক্তিগতভাবে কেউ আমার শত্রু নয়, তাদের নীতি বা তাদের রাজনীতি হয়তো আমার সঙ্গে অনেক সময় পছন্দ হয় না, কিন্তু শাসক দলেরও অনেকের সাথে আমার যোগাযোগ যথেষ্টই ভালো। এবং আপনি যে কোর্টের কথা বারবার আসছে, সুপ্রিম কোর্টের কথা বারবার আসছে, আপনাকে একটা গল্প বলি যে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, আশা করি ভবিষ্যতেও ভালো থাকবে। এবার একজন এরকম প্রভাবশালী বিচারপতি বা বাড়িতে আমি গেছি, আমার সঙ্গে একজন খুব প্রবীণ সাংবাদিক এবং আমাদের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বন্ধু। আমরা যাওয়াতে উনি খুবই খুশি হয়েছেন, পুলিশ আমাদের এই প্রোটোকলে করে নিয়ে টিয়ে গেল। নেওয়ার পরে উনি ঘরে এলে সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনাদের অনুরোধ করবো, আড্ডা মারবো তো, সব ফোনগুলো দিয়ে দিন। তা আমি বললাম যে ফোন, আমরা মুখ চাওয়াচাই করে বললাম যে ফোন তো ভুলে যাবো, সে দিয়ে বন্ধ করে দিচ্ছি আমরা, হ্যাঁ, কেউ যাতে বিরক্ত না করতে পারে। তো বলছে না না, ওই অনেক কথা কখন কি বলে ফেলবো আবার, তো তাতে আবার বন্ধ ফোনেও কিন্তু অনেক সময় শব্দ ঢুকে যায় আর কি। তার মানে আপনি ভাবুন, যিনি শেখ হাসিনার খুব কাছের জন, তিনি এই ভয়টা পাচ্ছেন। ফলে এই যে সাধারণ মানুষের এই যে ফিয়ার সাইকোলজিটা গোটা বাংলাদেশে চারিয়ে গেছে, ডিজিটাল নিরাপত্তা আইন, গুম খুন, এরকম অজস্র যে দিনের পর দিন
আপনি বলবেন যে আমরা আজকে কেন বলছি, আজকে ঘটনা হয়ে গেছে, আমাদের মনে হয়েছে যা করো করো বাবা, যা তুমি ভাবো ভাবো, আমরা ওই তথাকথিত ওই সুশীল হয়ে কোনো লাভ নেই। সত্যি কথাটা অন্তত কিছু মানুষ জানুক আর কি, কিছু মানুষের জানা উচিত আর কি। ফলে ওইখান থেকে দেখেছিলাম যে কী পরিমাণ জনমনে ভয় ছাড়িয়ে গেছে, অবিশ্বাস্য যেটা। ফলে আজকে এই যখন বাস্ট করে গেছে মানুষ, তখন দেখবেন শুধু এটা কোটা সংস্কারের জায়গাতে নেই। আর এইটা আমার তো নিজের ধারণা এটা একটা রাজনৈতিক কৌশল। আপনারা বলছেন যে কোটা সংস্কার, আপনি যদি রায়টা পড়েন, আমি জানি না আপনাদের সুযোগ হয়েছে কিনা পড়ার, আমার কাছে আছে, আমি পড়েছি। তাতে ইতিগজর মতো ওই অশ্বত্থ মাহাতো ইতিগজর মতো একটা জায়গায় বলা আছে যে পরবর্তী সময়ে যদি মনে হয় সরকার তার সংস্কারের কী পরিমাণ হবে, কি হবে না হবে, সেটা পুনরায় বল সরকারকে ঠিক করার ক্ষমতা দেওয়া হলো। তো তার মানে কি, তার মানে হয়তো এই ধরুন এটা তো একটা যে বিস্ফোরণ ঘটেছে, আজ নয় কাল যদি এটা শান্ত হয়ে যায় ধীরে ধীরে, 1 বছর 2 বছর এত মৃত্যুর পরে মানুষও যখন আর একটু ভয় পাবে, শান্ত হয়ে যাবে, তখন হয়তো এই জায়গাটা আবার ঘুরে ফিরে আসতে পারে। কোনো নিশ্চয়তা তো কিছু নেই। আমাদের দেশের মোদির গ্যারান্টিকে যেমন লোকে আমরা ঠাট্টা করতাম, তো সেখানে এই গ্যারান্টি নিশ্চয়তাটা কোথায়? কে বলেছেন না বলেছেন, লিখিত বলিতে যদি ইতিগজ থাকে তাহলে সেটার রায়ের তো কোনো মূল্যই অন্তত আমার কাছে গুরুত্বহীন রায় আর কি। আর দ্বিতীয় কথা যেটা বলছি, আপনি এই যে ফিয়ার সাইকোলজিকে কাউন্টার করা হয়েছে, অনেকগুলো দিক এসে গেছে। যেটা সুমিতদা বলছিলেন, এটা এই যে কর্পোরেট, আপনি যেটা বলছিলেন যে বা সুমিতদা বলছিলেন, এটা তো ঠিক যে শেখ হাসিনার সরকার প্রচুর উপরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট ঘটিয়েছে, পদ্মা সেতু বলুন, মেট্রো বলুন, অজস্র ভালো ভালো কাজ যদি কোট অ্যান্ড কোট বলি, এবং তাতে রাস্তাঘাটে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে, ফলে বাজার অর্থনীতির ক্ষেত্রে সুবিধে হতে পারে। কিন্তু যদি দেখেন সমস্ত দেশেই দেখবেন যে বড় বড় কাজ যখনই হয় তখনই কখনও বড় বড় লুটেরা, কর্পোরেট, রাজনীতিবিদ একটা নেক্সাস তৈরি হয় আর কি। যেমন এটা বিরাটভাবে ইনফ্রাস্ট্রাকচারের সুবিধে করেছে, গর্বের জায়গা তৈরি করা হয়েছে, কিন্তু দেখুন এই যে প্রায় যে ঢাকা থেকে বরিশাল যাওয়া যে যে যানগুলো ছিল আর কি, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কত কত লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছে এই নৌ পরিবহনের যে যার সঙ্গে জীবন জীবিকা ছিল। এবার এই যে বেকার হয়ে যাওয়া মানুষগুলো যাবে কোথায়? সুমিতা, এই যে সৌমিত্র যেটা বললেন যে চারিদিকে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, কর্পোরেট পুঁজিকে টার্গেট করেছে সরকার, এবং সেই কর্পোরেট পুঁজির সঙ্গে রয়েছে কিছু লুটেরার দল, সবসময় এটা বাংলাদেশকে একেবারে লুটে নিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা শ্রম থেকে, কর্ম থেকে বঞ্চিত হচ্ছে, তারা একেবারে মাইগ্রেটেড একটা লেবারে পরিণত হচ্ছে। এই বিষয়টা দেখছেন। আমি বলছি পাশাপাশি অর্থনীতি আমি একটুখানি জানিয়ে দিই, এই আজকেই আমাদের এক বন্ধু ঢাকা থেকে লিখছে যে মহামহিমেরা ঠিক করেছেন, আমরা রাত্রিরে বের হলে দেশ রসাতলে যাবে, বাচ্চারা খেলবে না, শিশুরা স্কুলে যাবে না, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেমেয়েরা ভীষণ বেয়াড়া হয়ে গেছে, এমনকি তাদের বয়স্ক বাবা মাও বেয়াড়া হয়ে গেছে। তারা মিছিল করতে চায়, তারা গলা ফাটিয়ে স্লোগান ধরে। সুতরাং বেশি কথা বলা যাবে না। রাতে এখানে সাঁড়াশি অভিযান চলছে, শয়ে শয়ে হাজারে হাজারে গ্রেপ্তার হচ্ছে, রাস্তা থেকে পিটিয়ে আমাদের সন্তানদের, আমাদের বন্ধুদের হাসপাতালে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সৌমিত্র যেটা বলছে যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে গোটা বাংলাদেশকে একটা স্বৈর শাসনে রূপান্তরিত করার একটা প্ল্যানিং চলছে। আমি এখানে আমি বলি যে এই যে বাংলাদেশে এই আক্রমণটা সৌমিত্র একেবারে প্রথমের দিকেই বলে নিয়েছিল যে এটা হতোই, যে কোনো কারণেই হতো। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থাটা যেভাবে এগোচ্ছিল তার ফলে এটা ফেটে পড়তো এক সময় এমনিতেই। এখন আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি, আমরা সকলেই সে নিয়ে জানি, মেট্রো, পদ্মা ব্রিজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হাসিনার আমলে হয়েছে,
আমরা ছোটোবেলায় যখন ইকোনমিক্স পড়া শুরু করেছি কলেজে, সেই সময় পল বারান একজন বিখ্যাত ইকোনমিস্ট ছিলেন, মোনোপলি ক্যাপিটাল বলে তার বিখ্যাত স্টাডি আছে। সেই পল বারান এইটা বলেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার আসলে সাপোর্টস দ্য স্ট্রাকচার। পুঁজিবাদী ইনফ্রাস্ট্রাকচার মানুষের স্বার্থে নয়, ইনফ্রাস্ট্রাকচার বাজারের স্বার্থে। এই বাজারটাকে তৈরি করার জন্য, আর হাসিনা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করছে এই বাজারটা যাতে খুলে যেতে পারে, লোকজন সহজে যেতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গা, সেটা নয়। আমাদের এখানে দুদিন আগে হকার উচ্ছেদ হয়েছে ব্যাপকভাবে, খুব নৃশংসভাবে। এটাও হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, শুধু বিউটিফিকেশন নয়। রাস্তাঘাট সাফ করো যাতে গাড়ি বেশি চলতে পারে, যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মেট্রো রেল চালাও একেবারে। এবং এইবারে নরেন্দ্র মোদী বাজেটে পূর্ব দিকের কথা বলেছে, সেই পূর্বাঞ্চল এই বিহার, বেঙ্গল, উড়িষ্যা ব্যাকওয়ার্ড হয়ে আছে, অর্থাৎ বম্বের মতন সে ওখানে বিজনেস গ্রো করতে পারছে না। এই বিজনেস গ্রোথের জন্য এই হচ্ছে ব্যাপারটা। আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গিয়ে আমাকে হকার উচ্ছেদ করতে হবে, আমাকে স্কুল বন্ধ করে দিতে হবে। এডুকেশনটা হয়ে গেছে কমার্শিয়াল জিনিস। এই ঠিক একই কারণে আজকে বাংলাদেশে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে এই যে আপনি পড়ে শোনালেন, তিনি যেটা বলেছেন যে ছাত্ররা স্কুলে যাবে না, তারা খেলবে না, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন, যে সে শিক্ষা পাবে, যেগুলো সব স্বাভাবিক অধিকার, সেই অধিকারগুলোকে সর্বাঙ্গে বন্ধ করে দাও। এখন আপনি ফিয়ার সাইকোসিসের কথা বলছেন, আমি ছোট করে বলে দিচ্ছি। এই ফিয়ার সাইকোসিসটা যখন এই ব্যাপক ক্ষোভ মানুষের মধ্যে নানানভাবে মাথা গেড়ে বসে, তখন এই ক্ষোভটাকে সে ব্যক্ত করতে যায়। যখন সে আন্দোলনে যায়, রাস্তায় নেমে পড়ে, তখন তার সেই ফিয়ার সাইকোসিস যেটা দিয়ে ভয় দেখানো হয়, তুমি এই করলে তুমি জেলে যাবে, এই ভয়টা কেটে যায়। ঠিক যেভাবে 10 বছর ধরে আমাদের দেশে একটা প্রচণ্ড ভয়ের মানসিকতা বাতাবরণ তৈরি করে রেখেছে, একে জেলে পুড়ছে, তাকে জেলে পুড়ছে, তুমি সরকারের বিরুদ্ধে সামান্যতম সমালোচনা করলেই তোমাকে ধরে জেলে পুড়ে দেওয়া হচ্ছে, এবং নানান রকমের আইন কানুন ইত্যাদি এ সমস্ত জিনিস আছে, সেগুলো এখনও আনার চেষ্টা হচ্ছে। কিন্তু এইবারের নির্বাচনে আমরা দেখেছি টু সাম এক্সটেন্ট মানুষ সেই ভয়টাকে কাটিয়ে উঠেছে। এই যে ইউটিউবে নানান ধরনের ধ্রুব রাঠি ইত্যাদি ইত্যাদি, এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারলেই কিন্তু এই ফ্যাসিস্ট শক্তি, যারা পুঁজিবাদের শক্তি, যারা এই পুরো লুটে পুটে খাওয়ার শক্তি, এদের শক্তিকে একেবারে তাদেরই ভয় ঢুকিয়ে দেওয়া যায়। এই ভয়টাকে ভেঙে দিয়েছে বাংলাদেশের মানুষজন, তারা রাস্তায় নেমেছে, এবং তার ফলেই হাসিনা আতঙ্কিত বলেই সে ব্যারাক থেকে আজকে ট্যাঙ্ক বার করছে নিজের দেশের মানুষের বিরুদ্ধে, হেলিকপ্টার থেকে গুলি করছে। আপনি যে লেখাটার কথা উল্লেখ করলেন, সেই লেখাতেই আছে শিশুকে 2 বছরে, তার ছবি দেখেছি আজ আমরা, 2 বছর কি হবে, সে দুপুরবেলা খাওয়ার পরে ছাতে একটু যেত, বাইরে গন্ডগোল হচ্ছে, বাবা ছুটে গেছে, দেখে হেলিকপ্টার আসছে, সেখান থেকে গুলি চালিয়েছে, এবং সেটা বাবা তুলেছে, তার সে মেয়েটির গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই যে, কিন্তু তা সত্ত্বেও আমার ছেলে মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার অন্যান্য আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি, এরা মারা গেছে, আমি কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়ছি। এই যে ছেলেটি আবু সাইদ, সেই যেরকমভাবে বন্দুকের ওপর দাঁড়িয়েছে, তারপরেও আমরা দেখেছি পুলিশ তেড়ে আসছে, একেবারে এরকম সামনে দাঁড়িয়ে পড়েছে, ভয়ের কিছু নেই। যে মেয়েরা সাধারণত রাত্রিবেলা বেরোবে না, তারা রাত 1:30টার সময় হাজারে মেয়েরা রাস্তার মধ্যে নেমে পড়েছে, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মশাল মিছিল করছে। এই ছবি, এই ভিডিও আমরা দেখেছি। এই যে বাংলাদেশে আজকে যেটা ঘটছে, সেটা প্রায় একটা বিপ্লব, একেবারে সমাজ পরিবর্তন। এ শেষ কোথায় হবে আমরা কেউই জানি না, কোন দিকে শেষ পর্যন্ত যাবে বলা খুব কেউ প্রেডিক্ট করতে পারে না এরকম পরিস্থিতিতে। এবং বিপ্লবী সিচুয়েশন যখন হয়, সেখন যদি বিপ্লব না হয়, তাহলে প্রতি বিপ্লব ঘটে যায়। সেখানেই দক্ষিণপন্থী শক্তিরা তার সুযোগ নেয়।
সুতরাং আমাদের এখানে অনেকে বামপন্থী প্রগতিশীল মানুষজন তারা যে কথা বলছেন, যে ভয় দেখাচ্ছেন যে দক্ষিণপন্থীরা এসে ঢুকে পড়বে, ঢুকে তো পড়বেই। এই বামপন্থী প্রগতিশীল সেই বামপন্থী প্রগতিশীল লোকেরা যদি ওই দক্ষিণপন্থীরা এসে যাবে বলে আমরা ভয় পেয়ে যাই, তাহলে কিন্তু দক্ষিণপন্থীদের সবচেয়ে রাস্তা সুগম হয়ে যাবে। বেশ, হাসিনা বলছেন যে পুরো এই পরিকল্পনা রচিত হচ্ছে জামাতের হাত দিয়ে, পুরো বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করছে জামাত, এবং তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে আগুন লাগাচ্ছে, এবং সেই বিশৃঙ্খলাটাকে সুশৃঙ্খল করার জন্যই সে মিলিটারি ব্যারাক নামিয়েছে, ট্যাঙ্ক নামিয়েছে, হেলিকপ্টার ওড়াচ্ছে, ড্রোন ওড়াচ্ছে, শান্তির জন্যই পদক্ষেপ নিয়েছে হাসিনা। কি মনে হয়? প্রথম কথা, শান্তি যদি এরমভাবে শিশু হত্যার মধ্যে দিয়ে আসে, তাহলে আমি সেই শান্তির বিরোধিতা করব, কোট আনকোট শান্তির বিরোধিতা করব, এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া উচিত। এক দ্বিতীয় যেটা হচ্ছে যে এই যে জামাত শব্দটা এলো আর কি, দেখুন যেটা সুমিত এক্ষুনি বললো, যে কোনো আন্দোলন সংগ্রাম যদি বাম দিকে না যায়, বাম দিকে কিন্তু এটা আবার আমাদের যারা অনেক শ্রোতা হয়তো ভুল বুঝতে পারে, আমি বলছি যে সামগ্রিকভাবে যে প্রগতিশীল দিকে না যায়, তাহলে সেই জায়গায় দক্ষিণপন্থীরা নেবেই, এটা খুব নতুন কিছু নয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি যখন বারবার জামাতের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে 1996 সালে জামাতের সাথে অ্যালায়েন্স করেছিলেন, তা তখন কি জামাত খুব প্রগতিশীল ছিল? দ্বিতীয়টা হচ্ছে গোলাম আজমের সঙ্গে তার ছবি, তার বৈঠকের ছবি তো ঢাকার অনেক সংবাদপত্রেই তো এখনও ফাইলে আছে। তখন এক সময় জামাত ভালো, এক সময় খারাপ, এরকম তো অদ্ভুত দ্বৈত। আমাদের এখানে যেমন বিজেপির সঙ্গে থাকলে ভালো, বিজেপির বাইরে ফলে ওই একই জায়গা, একই ন্যারেটিভ। আচ্ছা, দ্বিতীয় আমাকে বলুন, এই যে জামাতকে বলা হচ্ছে আমাদের এখানেও কথায় কথায় দাড়ি ফাড়ি থাকলেই লোকে জামাত বলছে আর কি, এটা তো এক ধরনের ইসলাম ফোবিয়া। তো ইসলাম ফোবিয়াটাকে পেট্রোনাইজ করছে কেন? যে প্রতিবেশী মনুবাদী রাষ্ট্রের সুবিধা হবে বলে জামাত আতঙ্কটাকে একটা বড় অংশের মধ্যে চালিয়ে দেওয়াটা একটা রাজনৈতিক কৌশল। জামাত বাংলাদেশের নির্বাচনে কত শতাংশ ভোট পায়? 2.5, 3, 3.5, তার বেশি তো নয়। তাহলে ফলে যদি নির্বাচনে জামাত দাঁড়াতো আজকে, তাহলে কী করে তার প্রতিদ্বন্দ্বী কীভাবে ক্ষমতা দখল করবে? জামাতের সেই ক্ষমতা কিন্তু এখন সত্যিই নেই, কেন তাদের যে ব্যাংক, ইসলামিক ব্যাংক বা ওই সমস্ত যে অন্যান্য জায়গাগুলো ছিল আর কি, সেগুলো তখন আওয়ামী লীগের হাতে চলে গেছে। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, জামাত কিন্তু ওখানেই জামাত বলছেন, তো আমরাও আতঙ্কে থাকছি সবাই, কিন্তু আমাদের এখানে যেমন এখন বুক ফুলিয়ে আমরা দক্ষিণপন্থী রাজনীতির কথা বলি, জয় শ্রীরাম বলি, তিন বন্ধু, বিশেষ করে এলিট যারা উচ্চকোটি সব লোকজন আর কি, বড় ইংরেজি মিডিয়ামের স্কুলে থেকে পাশ করে বিদেশি জায়গা থেকে শিক্ষিত হয়েছে, কোট আনকোট আবার শিক্ষিত, এখন তারা কিন্তু প্রকাশ্যে এখন বলে যে জয় শ্রীরাম কি দক্ষিণপন্থী রাজনীতির কথা বলেন। কিন্তু আপনি বাংলাদেশে কোনো, আমি অন্তত কোথাও দেখতে পারিনি, ভাবতে পারিনি আর কি, যে প্রকাশ্যে আমি জামাত করি, একজন ডাক্তার এসে আপনার আড্ডায় বলবে, মধ্যবিত্ত আড্ডায়, সেটা কিন্তু হয়নি বাংলাদেশে। আমি অন্তত কোনোদিন দেখিনি। বড় আমার মনে আছে, আমি প্রথম যখন যাচ্ছি, আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন, তখন আমরা একটা গাড়িতে উঠেছিলাম, সেই যশোরের দিকে যাচ্ছিলাম। সেই গাড়িতে আমার ড্রাইভারটিকে খুব ভালো লেগেছিলো, হাসি খুশি নানান কথা বলছে। তখন আমি বললাম, বাড়ি তোমার তো তাহলে নাম্বারটা আমরা রেখে দিতে পারি, তো আমরা যখন বেরোবো তখন তোমায় ডাকবো। সে প্রথম, তখন কিন্তু আমি বাংলাদেশ কিছুই জানতাম না। তখন সে খুব ম্লান হেসে বলল, না এটা আপনি রাখবেন না, আপনার সমস্যা হয়ে যেতে পারে। আমরা দুজনেই তখন বললাম, আর আমার স্ত্রী, কেন? তখন বলছে যে আসলে আমি তো জামাত করি। সেটা কিন্তু একটা সাধারণ ড্রাইভার, কিন্তু কোনো ঢাকার মতো কোনো জায়গায় কি কোনো রাজশাহীর মতো জায়গায় কি রংপুরের মতো জায়গায় আপনি প্রকাশ্যে মধ্যবিত্ত যে সার্কেলগুলোতে আমরা মেলামেশা করি, সেখানে কিন্তু কে আপনাকে বলবে না যে আমি জামাত করি। কেন এটা বলছি? আমার সামাজিক গ্রহণযোগ্যতা নেই। সামাজিক একটা গ্রহণযোগ্যতা থাকে, তো সেই সামাজিক গ্রহণযোগ্যতা তাদের নেই ওখানে, এটা ঠিক।
আর দ্বিতীয় যদি বলেন অনেক জিনিস আছে, এটা দীর্ঘ আলোচনা করে লাভ নেই। অনেক জিনিস আছে যে যা আওয়ামী লীগ তৈরি করা হয়েছে, অমুকের নামে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে ভালো। তারপরে শেখ হাসিনা শুধু জামাতের কথা বলছেন, উনি তো একবার হেফাজতে ইসলামের কথা বলছেন না। কেন বলছেন না? কৌমি মাদ্রাসার কথা তো উনি একবারও বলছেন না। কেন? কৌমি মাদ্রাসা যেহেতু ওনাকে মা বলে ডাকছে বলে নাকি? আমাদের বক্তব্য তো বিরোধিতা তো থাকতেই পারে। বিরোধিতা, যেটা সুবিধাও বলছিল, একটা পরিষদ তো যদি শূন্যতা একটা আসে তখন কেউ না কেউ ঢুকবে, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। কিন্তু আমার ব্যর্থতাটাকে আমি কেন সাফাই গাইব? এবং আমার ব্যর্থতাটা, আমার যে হুমকি, আমার যে ফ্যাসিজম, আমার যে বাকস্বাধীনতা হরণ, আমাকে যে ভয় পাইয়ে দেওয়া, এটা তো একটা কন্টিনিউ প্রসেস। বা রক্ষী বাহিনী বা মুজিব বাহিনীর সময় থেকেই এই প্রেক্ষিতটা তৈরি করা হয়েছে। এটাও কিন্তু নাথিং নিউ। এটাও তো আপনি যদি ৭৪ দেখেন, আপনি যদি দেখেন বঙ্গবন্ধু হত্যার, এত নৃশংস হত্যার জায়গাটা তো ছিল এই যে একটা অদ্ভুত একটা হোস্টেল সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছিল। তো আমাদের তো দাবি বা আমার বক্তব্য, আমরা কোন বাংলাদেশকে দেখতে চাই? আমরা অবশ্যই বাংলাদেশকে দেখতে চাই যেটা একটা গণতান্ত্রিক, স্বাধীন, নিরপেক্ষ, সার্বভৌম রাষ্ট্র হিসেবে, এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতা তার একটা প্রধান সহায় হোক। আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হয়তো একটু আগে বললে ভালো হতো। এই যে আপনি প্রথমেই শুরু করেছিলেন যে কোটা সংস্কার আন্দোলন, দেখুন কোটা সংস্কার আন্দোলনের ঠিক আগেই আপনি যেহেতু দলিত জনগোষ্ঠীর কথা বারবার বলছেন, ঢাকাতে একটা দলিত বস্তি আছে, অনেকগুলো বস্তি আছে, সুইপার বস্তি যেগুলো, সেটা হচ্ছে এই জায়গাটার নাম, আমি খুব ভুল না করলে মিলন জিল্লা। আমি এই গত বছরেরই আমি 22শে নভেম্বর সেখানে গেছিলাম। কেন গেছিলাম? সেখানে শহীদ দিবস ছিল ৭১-এর ওই 22শে নভেম্বর। তার মানে ধরুন দেশ স্বাধীন হওয়ার ঠিক আগেই 1 মাস আগেই যে 10 জন সুইপারকে ওখানে রাজাকার, এবং যে রাজাকারের কথা বলা হচ্ছে রাজাকার এবং পাক আর্মি নির্মমভাবে খুন করেছিল। একজন প্রবীণকে ওই বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল, আর বাদবাকিকে একেবারেই প্রকাশ্যে গুলি করা হয়েছিল। 4-5টাই কিন্তু রাজাকারদের যে ঘাঁটি ছিল আর কি। রাজাঘাটের সেই ঘাঁটিতে কিন্তু ওই সুইপাররা যারা খুন হয়েছিলেন বা আরও অনেকে ছিলেন, যারা ওই জঞ্জালের এই যে গাড়ি, সেই গাড়িতে করে ঢাকার যে গেরিলা মুক্তিযোদ্ধা যে বাহিনী, তাদের খাবার দিয়ে যেত, তাদের রাইফেল দিয়ে যেত, তাদের আপনার বইপত্র দিয়ে যেত আর কি, পোশাক আশাক দিয়ে যেত। এবং সেইটা শেষ মুহূর্তে জানাজানি হওয়ার পরে কত বড় অসম সাহসিকতা থাকলে এইটা সম্ভব হয় আপনি ভাবুন। তারা কিন্তু আনপাড় সুইপার, হ্যাঁ, তারা আনপাড় সুইপার, এবং সেই সুইপাররা কিন্তু, কেন এটা বলছি, আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, তো এরা কি মুক্তিযোদ্ধা নয়? অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই মুক্তিযোদ্ধাদের তো পরিণতিটা কী হয়েছে? মুক্তিযোদ্ধার স্বীকৃতি তো ছেড়েই দেয়। এই মুক্তিযোদ্ধার সন্ততির কথা উনি বলছেন। তো এই যে বড় আন্দোলন, তার ঠিক আগেই ওখানে একটা আন্দোলন হচ্ছিল ওই মিলনজিল্লি যে বস্তিতে। কেন হচ্ছিল? সেইটা উন্নয়নের স্বার্থে ওই পুরো এলাকাটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছিল, বিকল্প কোনো ব্যবস্থা না করে। তো এই মুক্তিযুদ্ধের সন্ততির জন্য এক হবে, আর ওই ভুয়া মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য এক হবে। এই দ্বিচারিতাটা না আজকে কিন্তু আমি তো মানে খুব ছোটো মাপের লোক হয়তো, কিন্তু অনেক লোকই আজকে কিন্তু এটা ধরে ফেলেছে। এইটা কাম্য নয়, এইটা কখনোই আমাদের কাছে খুব গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। ঠিক। এক সময় তো আমরা সবাই অবিভক্ত বঙ্গের নাগরিক ছিলাম, তো তার একটা অংশ এইভাবে জ্বলছে। আমরা কি দেখতে চাই, কিরকম বাংলাদেশ দেখতে চাই? আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না যে কোন বাংলাদেশে আমরা কি দেখতে চাই। সেটা এখানেও আমাদের এই বাংলাতেও আমরা সেই একই জিনিসই দেখতে চাই, যেখানে মূলত একটা কোনো বিভেদ নেই, শুধু ধর্মের ভিত্তিতে নয়, জাতের ভিত্তিতে এবং অর্থনৈতিক ভিত্তিতে সমস্ত মানুষ সমান। এই বাংলাদেশ কেন, এটা সারা পৃথিবীর যে কোনো দেশের সম্পর্কেই আমরা এটাই দেখতে চাই, এবং বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এখানেও সেই একই দৃশ্য দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবে। এখন দেখা যাক প্রথমত যে আপনারা আগে কথা বলেছেন শান্তি। এই যে শান্তি,
ট্যাঙ্ক নিয়ে এসে শান্তি, হেলিকপ্টার নিয়ে এসে শান্তি, হাজার হাজার মানুষকে জেলে পুড়ে শান্তি, শয়ে শয়ে মানুষকে একেবারে মাছির মতন মেরে ফেলা সেটা শান্তি, শিশু বয়স্ক পুরো নির্বিশেষে মেরে ফেলা, সেই শান্তি তো শ্মশানের শান্তি। আমি সেই শান্তি চাই না। সৌমিত্র যেমন বলেছে উনি শান্তির এই শান্তির বিরোধিতাই করবেন। আমি সেই রকমভাবেই বলতে চাই যে শান্তি ফিরতে পারে একটাই শর্তে, এই মুহূর্তে সেটা হচ্ছে এই হাসিনার স্বৈরাচার, হাসিনার এই ফ্যাসিবাদ, তার বিরুদ্ধে একটা লড়াই, যে লড়াই দিচ্ছে বাংলাদেশের মানুষ, যে লড়াই দিচ্ছে। আমরা বলি বাঙালি ভীতু, বাঙালি কাপুরুষ, কিন্তু বাংলাদেশ সেই ধারণাটাকে ভেঙে চুরে দিয়েছে আজকে আমাদের কাছে।